আয়মানকে কল দিলাম, আজ রাতে ওর সাথে থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আয়মান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমাইছে ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না দেখলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আয়মানের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আয়মান বেরিয়ে আসলো। আয়মান, জুয়েল আসছিস? আমি আয়মান, আয় ভিতরে আয়। আমি ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আরে জুয়েল যে, কতদিন পর আসছো, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। জুয়েল, তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, সবাই ভালো। আর কিছুক্ষণ কথা বলে আয়মানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আবার আয়মানের রুমে গেলাম। খাটে আমি আর আয়মান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আয়মান বলল, আয়মান, জুয়েল, এই জুয়েল। আমি বল। আয়মান, কি হয়েছে এবার বল। আমি অবন্তীর কথাগুলো বললাম। তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। দোস্ত, আমার মাথায় কিছুই আসছে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতে পারিনি। দেখ জুয়েল, তোরে আমি আগেও বলেছি, এখনও বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে। ধুর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স ডিভোর্স করস। ওরে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কী বোঝাবো? আমি নিজে কিভাবে থাকবো? দেখ জুয়েল, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক না। আবেগ দিয়ে জীবন চালাবে যদি চালাতে পারিস। এমন কিন্তু ও তো তোকে এখনও মেনে নিচ্ছে না। ফ্লোরে ঘুমাতে হয় তোকে। আমি, দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নেই। আমি চাই অবন্তী আমার সাথে থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। কিন্তু জুয়েল, অবন্তী তো তোরে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও জানি না। কেন? কারণ অবন্তী ভাইয়াকে যে পরিমাণ ভালোবাসতো তোরে বলে বুঝাতে পারবো না। ভাইয়ের সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ের মতো রেখেছে। সো হুট করে আমাকে বিয়ে করে দাও তো আর স্বামীর মর্যাদা দিতে পারবে না? সেটা পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেত না, ঘুমাতো না, শরীরের প্রতি কোনো কেয়ার করতো না, কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছিলো। যেদিন ওই পাথরে ফুল ফুটবে সেদিন অবন্তী জুয়েলকে মেনে নিবে। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। আমি কোনো দিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনও করব না। আয়মান, কিন্তু অবন্তী তো আজকে বলে দিচ্ছে তোকে মেনে নেবে। সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে অবন্তীর কী হলো। হাসপাতালে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বল, মনে করার কী আছে? অবন্তী কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানার মতো নেই, কারণ অবন্তী আম্মু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ড নেই। যে জায়গায় বয়ফ্রেন্ডের সাথে প্রশ্ন উঠে না। তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরও কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা কষ্ট পাবে। জুয়েল, আমার মাথা ঘুরতেছে। তুই তোর আব্বু আম্মুকে বলবি না, নিজেও করবি না, তাহলে করবি কি? আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। আয়মান, তো কী করবি? দোস্ত, তোকে একটু কষ্ট করতে হবে। কি? দেখ, আমি তো সারাদিন অফিস চলে যাব, সারাদিন ওখানে থাকবো। তুই তো ফ্রি আছিস, তুই একটু অবন্তীকে ফলো করতি। ও কী করে, কার সাথে যায়? তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোরে তেলের টাকা দিয়ে দেবো। এমন, এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছ থেকে আমি তেলের টাকা নেব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি। থ্যাঙ্কস দোস্ত, তাহলে কাল থেকে ওরে ফলো করা শুরু কর। আমি তোরে অবন্তীর বাসা দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। তারপর এক পাশে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাগুলো মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়মান আর আমি বাইক নিয়ে বের হলাম। আয়মানকে অবন্তীদের বাসা দেখিয়ে আমি অফিসে চলে গেলাম। কাজ করতে লাগলাম আর আয়মানকে বারবার কল দিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, কিন্তু কোনো খবরাখবর নেই। অফিস শেষ করে বাসায় গেলাম। আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়েছে। আব্বু, কিরে তুই একা কেন? আমার মেয়ে কোথায়? আমি, আসেনি। আম্মু, আসেনি? তুই কালকেও ওর সাথে ঝগড়া করে চলে আসছিস কেন? কি? তোমাদের এসব কথা কে বলছি? তুই কি ভাবছিস অবন্তী আমাদের সাথে কথা হয় না? অবন্তী আমাদের বলেছি। কি বলবো বুঝতেছি না। কালকে কোথায় ছিলি? আয়মানদের বাসায় মাথা নিচু করে। অবন্তী তোর কি বলেছে? আরও কিছুদিন ওখানে থাকবে? মিথ্যে বললাম। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। যা বাবা, বাঁচা গেল। মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আম্মুকে
কি বুঝিয়েছে কে জানে, আমার সাথে এরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম। বুঝলাম না। যাই হোক, খেয়ে দে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে গেলাম। এভাবে 2 দিন গেলে অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করছি, 10টা 30 বাজে। এমন সময় আয়মানের কল দিল। হ্যালো জুয়েল, বল। তুই কই? অফিসে। তুই কোথায়? আমি তো অবন্তীদের বাসার সামনে। কোনো খবর পাইছিস? এইমাত্র একটা গাড়ি অবন্তীদের বাসার সামনে আসলো আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। গাড়িতে কে দেখছিস? না, দেখা যাচ্ছে না। আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, কী হয় আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলে আমি একটু টেনশনে পড়ে গেলাম। অবন্তী কার সাথে ঘুরতেছে। 11টা 20 আইমান আবার কল দিল। জুয়েল, বল। ঘটনা তো কিছুই বুঝলাম না। কেন, কী হয়েছে? তোর অবন্তী তোর লিমার সাথে? কোন লিমা? আরে বেটা, আমাদের ফ্রেন্ড, তোর বসের মেয়ে। অবন্তী তো লিমার কথা শুনতেই পারে না। জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমার কাছে নর্মাল মোবাইল। আচ্ছা, বিকেলবেলা দেখা করিস। ঠিক আছে। আজকে অবন্তী লিমার সাথে কি করে আমি কেমনে বলুম? তুই লিমারে জিজ্ঞাসা করিস। আচ্ছা, তুই আরেকটু ফলো কর। ওকে। আমি বিকালে তোর সাথে দেখা করব। ওকে। কল কেটে দিলাম। কাজ শেষ করে বিকেলবেলা আয়মানের সাথে দেখা করলাম। আয়মান ওর ছবি মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো ওটা লিমা। কিন্তু অবন্তী লিমার নাম শুনতে পারে না। আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি, কিন্তু এখন দেখছি সে নিজে সাথে লিমার হাত ধরাধরি করে হাঁটছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতে হবে। আয়মান, এই জুয়েল, কী ভাবতেছিস? দুজন একসাথে করে কি সেটা লিমাকে জিজ্ঞাসা কর, তাহলে কাহিনী বুঝে যাবে। কিন্তু লিমাকে আমাকে বলবে? বলবে না কেন? অবশ্যই বলবে। না রে, লিমার পেট থেকে সহজে কথা বের হয় না। ওরা ইমোশনাল করে বের করতে হবে। কিন্তু কীভাবে? কিছু একটা চিন্তা কর। দেখি। আচ্ছা, এখন কল দিব। এমন তুই পাগল হয়েছিস? এখন দিলে ভুলেও বলবি না। তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেমে জিজ্ঞাসা করে নিবি। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়ার করে বসে বসে ভাবতে লাগলাম আসলে অবন্তী কী চাচ্ছে। 2 দিন পর আমি অফিসে কাজ করছি, এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। কিরে জুয়েল, কী খবর? ভালো না রে? কেন, বউয়ের জন্য খারাপ লাগছে বুঝি? এই তো ফকিন্নির মুখ দিয়ে আসল কথা বেরোচ্ছে, বাকি কথাগুলো বের করে নিই। না রে দোস্ত, বউয়ের জন্য না। তাহলে? আমি আর বেশি বাঁচবো না রে। তুই এগুলো কী বলিস? পাগল হলি নাকি? সত্যি বলছি, ডাক্তার বলছে আর বেশি দিন নেই। এই তো, তোর শরীর ঠিক আছে তো? দোস্ত, আমি তো চলে যাব। আমার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ? এবার নরম করে। রিমা, তুই কি বলতেছিস এগুলো? আমার মাথা ঘুরতেছে। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। না রে, বল, আমার রিকোয়েস্ট রাখবি। কী রিকোয়েস্ট? ওই তো লাইনে আছে না, আমি অবন্তীর সাথে কি চলতেছে বলবি? মরার আগে জানতে চাই। লিমা চুপ। কি হবে বল? তুই কিভাবে জানিস? তোকে আর অবন্তীকে আমি একসাথে দেখেছি। প্লিজ বল। লিমা, তোর সাথে যখন আমি মাহির বিয়েতে হেসে হেসে কথা বলছিলাম, তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো যাতে তোর সাথে না মিশি। তুই কী করলি? আমি বলছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর আমার কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করছি। এরপর থেকে আমার আর অবন্তীর ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা এখন একে অন্যকে তুই করে রাখি। তো আমাকে বলিসনি কেন? অবন্তী বলতে নিষেধ করেছে তোরে নাকি শাস্তি দিবে। কি শাস্তি? তুই যাতে অন্য মেয়েদের সাথে আর জীবনেও কথা না বলিস। আমি যে এখানে চাকরিটা পেয়েছি সেটা কি বলে দিছিস? তুই জয়েন করার আসার আগে ওরে বলে দিছে, আর সে তোর আব্বু আম্মুকে জানিয়েছে। তার মানে আমি বলার আগে আব্বু আম্মু আর অবন্তী জেনে গেছে? আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে, তুই সেটা জানিস? জানবো না কেন? আমার বুদ্ধিতেই তো অবন্তী এগুলো করছে। তার মানে এসবের মধ্যে তুই আছিস? দোস্ত, আমি অনেকবার করেছি, কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়েনি, তাই বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? কি? অবন্তী তোকে অনেক ভালোবাসে, কচু ভালোবাসে। ও জীবনে আমাকে ভালোবাসে না। নিবে দেখিস। আচ্ছা, এবার বল তো তোর কী হয়েছে? আমার আবার কী হবে? তুই না একটু আগে বললি তুই আর বেশি দিন নেই। আরে ফকিরনি, এটা মিথ্যে ছিল। তোর পেট থেকে আসল কথা বের করার জন্য এমনি করছে। কি তুই একটা করতে পারলি? তুই যদি পারিস আমিও কেন পারবো না? দাঁড়া, আমি অবন্তীকে কল দিব। বলে তাতে তুই বাস খাবি, আমার কি? ধুর, আমি তোদের কারোর সাথেই নেই। আমি মনুমাইকা ছিপায় আটকাইছে, বের হওয়া সুযোগ নেই। বেশি চালাক করলে এই অবস্থা। লিমা, আমি আর এসবের মধ্যে নেই। তুই আগেও ছিলি, এখনও আছস, আগামীতে থাকবি। শোন লিমা, আবার কি হলো? আমি আর তোকে কোনো ইনফরমেশান দিব না। তুই এত বড় হারামি আগে জানতাম না। আরে আগে শোন কথা। লিমা, বল।
আমি যে সব কিছু জেনে গেছি, অবন্তীকে যাতে না জানে। আমি ওরা বলে দিব। ওকে বলিস আমি অবন্তীকে বলবো লিমা নিজেই এসে আমাকে সত্যি কথা বলে দিচ্ছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর করে আর একটা সাজানো বাস খাবি। সো অবন্তীকে কিছু বলবি না। আচ্ছা। লিমা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। এবার একটু শান্তি এসলো। শালা অবন্তীর জীবনটা শেষ করে দিল। কোথা থেকে আমার সাথে এসে রোমান্স করবে সেটা না, উল্টো আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। জুয়েল কি জিনিস এবার ভালো করে টের পাবা। আইমাইন্না হারামি রে কল দিয়া আসার জন্য বললাম। দেখা করব সন্ধ্যার সময় আসে। আইমানকে সব কিছু বললাম। আইমান তো পুরা টাসকি খেয়ে বসে। আইমান আরে কী বলিস? আমি হ্যাঁ সত্যি। আইমান অবন্তীকে দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে, কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু ওর ভিতরে এত প্যাঁচ। দাঁড়া আমি ওর প্যাঁচ বের করছি। আইমান একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? অবন্তী তোরা হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি জানি না, সেখানে হয়তো কোনো রহস্য আছে। দেখ এবার কি হয়। দোস্ত আমি যাই, কালকে দেখা করব। কোথায় যাবি? এখন বাসায় যাব, রেডি হয়ে অবন্তীদের বাসায় যাব। অবন্তীর বাসায় কেন? তুই এখনও ছোট, বুঝবি না। আরও বড় হয়ে নে, তারপর নিজে নিজে বুঝে যাবি। আয়মান আবুলের মতো তাকিয়ে রইল। আমি বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে আব্বুর কাছে গেলাম। বাবা কোথাও যাবি নাকি? কোথায়? তোমার বেয়াই মশাইয়ের বাসায়। এত রাতে ওখানে কেন? কেন যেতে পারি না? পারবি না কেন? শ্বশুরবাড়ি মধুরহারি, যখন ভালো লাগে তখন যাবে। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়ছে? আরে এগুলো কি বলো, ধুর, যাবই না। বাবা বসে বসে হাসতেছে। আমি রান্না করে গেলাম, আম্মুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীর বাসায় চলে গেলাম। কলিং বেলে চাপ দিতে কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। আমাকে দেখেই মোটামুটি একটা টাসকি খেয়ে গেল। খাওয়ার কথা যেখানে জুয়েল বলতে আসে না, সেখানে নিজের থেকে এসে হাজির, তাও আবার রাতের বেলা। শাশু আরে জুয়েল আসো বাবা আসো। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমি ওনার সাথে কুশল বিনিময় করলাম। অবন্তী রুমে আছে? যাও। যাব এখন না, একটু পরে। তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাবা মার কথা জিজ্ঞাসা করলো, চাকরি বাকরির কী খবর জিজ্ঞাসা করলো। আমি ওনাদের পাশে বসে সব কিছুর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ করার পর অবন্তী আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওরা পাত্তা না দিয়ে আবারও শাশুড়ির সাথে কথা বলতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো। কী ব্যাপার, তুমি এখানে আসছো কেন? সেটা আপনাকে কেন বলবো? আজব তো, আমার রুমে এসে শুয়ে আছো, অথচ আমাকে বলবে না? আমি আমার বউয়ের রুমে আসছি, আপনার সমস্যা কোথায়? জুয়েল এসবের মানে কি? মানে খুব সোজা, আমি আমার বউয়ের কাছে আসছি আর বউয়ের সাথেই থাকবো। দেখো জুয়েল, ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করবো। তো করেন, দেখি কে আসে। অবন্তী একটু ভয় পেয়ে গেল। তারপর আমার একটু সামনে এসলো। জুয়েল তুমি সত্যি করে বলো তো, কেন আসছো? কেউ একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, ওরা ছাড়া থাকতে পারছি না, তাই চলে এলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমার পাশে এসে বসলো। তাকে ভালোবাসো? যে আমার পাশে বসে আছে। অবন্তীর চোখের পানি টলমল করছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতটাই বাজে, এতটাই খারাপ যে আমাকে মেনে নিতে পারছেন না? চুপ করে আছে। আমি এটা ঠিক যে আপনি কখনোই আমাকে মন থেকে মেনে নেবেন না। আবার এটাও জানি কোনো কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলে তো আমি পৃথিবী ছেড়ে শেষ করার আগে মুখে হাত দিয়ে দিল। না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবেন না। একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এই সব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কী ছিল? তুমি যখন মায়ের বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলছিলে, সেটা থেকে আমার ভেতরটা মুচড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয়, যেটা ও তোমার আর ওর প্ল্যান ছিল। তবুও আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি অন্য কেউ নিয়ে যায় আর তুমি যদি অন্য কারো হয়ে যাও। সেই জন্য সেদিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আমি সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একবারও জাননি কেন? আমি গিয়েছি সেটা তোমার দেখার আড়ালে। তুমি যখন ঘুমিয়ে থাকতে তখন যেতাম। আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। আমি কিন্তু এত নাটক করার মানে কি? জুয়েল তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কী পরিমাণ খুশি হয়েছি তা বলে বুঝাতে পারো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলেনি, উল্টে লিমাই আমাকে বলেছে। তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথে খবরটা দিব। সেটা না হয় ঠিক আছে, কিন্তু একবার কল বললে কী এমন ক্ষতি হয়ে যেত? ক্ষতি তো হতো, ইচ্ছে ছিল বাসায় গিয়ে বলবো। আর সেদিন রাতে আমাকে এত অপমান করলেন কেন? জুয়েল আমি জানি তুমি অনেক ভালো, তোমাকে হিট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবোল তাবোল কী বলছি নিজেও জানি না। তো কেন বললেন?
তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেত। আপনিই তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেজন্যই তো ফ্লোরে থাকতাম। জুয়েল, জানো তোমার ভাইয়া এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ের জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনা করতে পারিনি, তাই তোমাকে কথাগুলো বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে এইভাবে তো আর লাইফ যায় না। তো আমাকে বলতেন, সব কথা মুখে বলতে নেই, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে আমি কি কিছু করতে পারতাম? সেটা না হয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান, শুধু মেয়েদের সাথে থাকতে চাই, মোটেও না। তো এত কিছু করার পর কারণটা কি? দেখলাম। কি দেখলেন? আমার বরটা আমাকে ভালোবাসে কিনা, তাই নাকি? তো কি রেজাল্ট পেলেন সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর নারীদের ভাগ্যবতীদের মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ের মতো ছেলেকে পেয়েছি, নিজের বাবা মায়ের চাইতে 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি। আমি কি বলবো বুঝতে পারছি না। খুব ভালোবাসি তোমায়, বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আয়মানকে বলে দিচ্ছি অন্য মেয়ে খুঁজতে। ওই কি বললে তুমি? খুন করে ফেলবো। কেন? আপনি তো বলে দিলেন। আমি বললে কি করতে হবে? আপনাদের আবদার না রেখে পারি? খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারো হাতে দিতে। আমি চুপ করে রইলাম। অবন্তী, ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো। ভাবি নাকি অবন্তী? মায়ের খাওয়া কিন্তু। ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝে মাঝে ভাবিও ডাকি। ভাবি ডাক শোনার মাঝে অন্যরকম একটা আনন্দ আছে। ও তাই নাকি? বাট একটা সত্য আছে। সেটা কি? আজ থেকে আপনি নয় তুমি করে বলতে হবে। কিছুক্ষণ চুপ করে রইলাম। এই জুয়েল, চুপ করে আছো কেন? ভাবতেছি। কি ভাবছো? আব্বু আম্মুর ইচ্ছেটা কীভাবে পূরণ করবো? আজ থেকে কার্যক্রম শুরু করবো কিনা ভাবছি। কোন ইচ্ছা? ওই যে নাতি নাতনির ইচ্ছেটা। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, এই একদম ফাজলামো করবে না। ফাজলামো করি না, তাই না? এই বলে অবন্তীর হাতটা ধরে একটা টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকের উপর এসে পড়ল। অবন্তী, এই জুয়েল শোনো শোনো। আমি বলো। অবন্তী, তোমার না অনেক ইচ্ছে ধুমধাম করে বিয়ে করা? ছিল, বাট এখন লাভ নেই। বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে। সেটা তোমার ইচ্ছে মতো। অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায় সেটা তুমি জানো। বাট আমি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকে টাচ করতে দিব না। এটা কেমন হয়? যেটা বলেছি সেটাই হবে। আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পড়া, আর আব্বু আম্মুকে কী বলবো? আচ্ছা, আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা, দেখি কি করা যায়। দেখো। আর এখন নিচে থাকবা মানে? সব কিছুতে নিচে, আবার নিচে? অবন্তী, কোনো কিছুই ঠিক নেই বলছি না। অনুষ্ঠান ছাড়া, তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দিব না। এটা কোনো কথা হলো? নিচের থেকে থেকে আমার সমস্যা হয়েছে কিছু। প্লিজ আমাকে অন্তত উপরে থাকতে দাও। ওকে দিব, বাট একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে টাচ করতে পারবে না, মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তারপরও উপরে থাকি। ওকে, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? বলছি না তুমি করে বলতে। ও সরি, তুমিও ঘুমো আমিও ঘুমাই। কি আর করা, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সবসময় কোলবালিশ জড়িয়ে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নড়াচড়া করছে, কিন্তু কোলবালিশ এত নরম হয় কীভাবে? আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশের নিচে পড়ে আছে অবন্তী, আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এজন্য তো বলি কোলবালিশ এত নরম কেন। এটা যে আসল কোলবালিশ। যাই হোক, আমি কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কারো মিষ্টি হাসি থেকে ভেজা চুল দেখে আবারও ক্রাশ খেয়ে গেলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে আবার রুমে এসে অফিসের জন্য রেডি হলাম। অবন্তী রুমে আসলো। অবন্তী, এই তুমি কি এখন চলে যাবে? আচ্ছা, সাবধানে যেও, আর যাওয়ার পর আমাকে একটা কল দিও। ওকে। ওকে। ওইটা কি দেখেন তো কোনটা? এই কথা বলে আমি যেদিকে ইশারা করছে অবন্তী সেদিকে তাকালো, আর আমি সেই সুযোগে ওর গালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল। এটা কি করলেন? কোনটা? এই যে এক্ষুনি দিলেন। আমার বউকে আমি দিয়েছি, আপনার সমস্যা কোথায়? অবন্তী হাসতে শুরু করলো। এই রাতে আসবা? জি না মশাই, আপনি আর এই বাসায় আসবেন না। আবার বিয়ের প্রিপারেশান নেন। নতুন বউ সেজে আপনাদের বাসায় যাব, তখন পেট ভরে আদর করিয়েন। এর আগে যাতে আপনার চেহারাও না দেখি। আমাকে ছাড়া থাকতে পারবে? না পারার কী আছে? এই তুই বকবক না করে অফিসে যাও।
দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আব্বু আম্মুকে আবার বলে দিব। ওকে। অবন্তীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আজকে অন্যরকম ভালো লাগা কাজ করছে। তারপর অফিসে চলে গেলাম। সারাদিন অফিসে কাজ করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অবন্তীর সাথে কথা হলো। বিকেলবেলা আয়মানকে কল দিয়ে আসতে বললাম। ওর সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবন্তীর কথাগুলো বলতে লাগলাম। আয়মান, যাক বাবা, বেঁচে গেলাম। জানিস জুয়েল, আমি কত টেনশানে ছিলাম। আরে আমিও তো অনেক টেনশানে ছিলাম যে অবন্তী আব্বু আম্মুকে ছাড়া কিছু বোঝে না, সে কি করে আব্বু আম্মুকে ছাড়া থাকবে। সেটাই। যাই হোক, সব মিটমাট হয়ে গেছে। না রে, আরও বড় একটা প্যারায় আমাকে ফেলছে। আবার কি, আমাদের বিয়ের তো কোনো অনুষ্ঠান হয়নি, আবার অনেকে জানেও না। তাই অবন্তী চাইছে বড় করে অনুষ্ঠান করে ওরে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে যেতে। ভালো তো, তোরও তো ইচ্ছে ছিল ভালোভাবে বিয়েটা করা। ইচ্ছে তো ছিল, কিন্তু এখন টাকা পাবো কোথায়? অনেক টাকার দরকার। টাকা তো লাগবে, টাকা ছাড়া কিছু হবে না। আগামী 1 বছর টাকা জমাতে হবে যদি অনুষ্ঠান করাতে চাই। আরে না, এটা পসিবল না। তুই কি এই 1 বছরে অবন্তীকে ওর বাবার বাসায় রেখে দিবি? এটা কিছুতেই নয়, সেটাই তো ভাবছি। জুয়েল, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি? তুই তোর অফিস থেকে লোন নে, তাহলে তোর বেতন থেকে প্রতি মাসে একটা করে পার্সেন্টেজ ওরা রেখে দিবে। এতে করে তোর উপর খুব বেশি প্রেশার পড়বে না। জয়েন করছে অল্প দিন হলো, এখন কি লোন দিবে? পুরাতন চাকরিজীবী ছাড়া লোন দেয় না। আরে বেটা, তুই লিমার সাথে কথা বলে দেখ না, কিছু একটা হয় কি না। দেখি। এরপর কিছু কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফা রুমে গেলাম। আব্বু বসে বসে টিভি দেখছে, আমি গিয়ে বাবার পাশে বসলাম। কিরে, কী অবস্থা? চাকরি কেমন চলছে? এই তো ভালো। আমার মেয়ে কেমন আছে? ভালো। তোমাদের সাথে কথা হয়নি? সব সময় হয়। তুই নাকি মহা ধুমধামে বিয়ে করতে চাস? এগুলো কি বলো? লজ্জায় আমার অবস্থা শেষ। ঠিক তো বললাম? তোর নাকি সেই ছোটোবেলা থেকে স্বপ্ন মহা ধুমধাম করে বিয়ে করবি, এখন আবার সেই ইচ্ছেটা জেগে উঠছে। আমি ধুর, এখানে বসবই না। আমি উঠে চলে গেলাম। বাবা বসে বসে আসছে। আমি আম্মুর কাছে গেলাম। আব্বু রান্না করতেছে। কিরে, বাবার কাছ থেকে চলে আসলে? আরে ধুর, আব্বু শুধু উল্টোপাল্টা কথা বলে। ঠিকই তো বলছে। আম্মু, তুমিও বলছো? ধুর, আমি রুমে গেলাম। রুমে এসে বসে রইলাম। চারপাশে যেন অবন্তীর স্মৃতিগুলো ছড়িয়ে আছে। আমি অবন্তীকে কল দিলাম। কী করেন? একজনের কথা ভাবতেছিলাম আর উনি কল দিল। আমিও খুব মিস করছি, প্লিজ চলে আসো, অনুষ্ঠান পরে করব। জি না সাহেব, সেটা হচ্ছে না। আমার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? আমার বরের উপর প্রেশার পড়বে, এতে আপনার সমস্যা কোথায়? সত্যি মিস করছি। আমিও করছি। ওকে, রাখি। কলটা কেটে দিলাম। অবন্তী কথা ভাবছি এমন সময় আম্মু রুমে আসলো। ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি আব্বু আম্মু একসাথে খাচ্ছি। এমন সময় আব্বু বলল, জানিস জুয়েল, আমি ওনার দিকে তাকিয়ে এলাম। আমাদের মানে তোর আম্মু আর আমার অনেক ইচ্ছে ছিল আমাদের ছোট ছেলের বিয়েটা অনেক সুন্দর হবে, সবাই অনেক আনন্দ করবে। কিন্তু দেখ বাবা, হলাম, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। আব্বু, এগুলো কি বলো? টাকা হলে সব করা যাবে, এত টেনশন করার দরকার নেই। আব্বু মন খারাপ করে দেখে আমি উঠে চলে আসলাম। রাতের বেলা আব্বু আম্মু ঘুমিয়ে গেছে। আমি উঠে বের হয়ে গেলাম। ভাইয়ের কাছে যাব। কয়েকদিন ভাইয়ের কাছে যেতে পারিনি। আমার ভাইয়াটা মন খারাপ করবে। বাইরে চাঁদের আলো। আমি হেঁটে হেঁটে ভাইয়ের কবরের কাছে গেলাম। কবরের মাথা বরাবর গিয়ে বসলাম। ভাইয়ের কবরের পাশে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে ভাইয়া আসছে। ভাইয়া কেমন আছিস? তুই তো হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি। না রে ভাই, আমি তোকে ভুলিনি। সময় পাইনি তোর কাছে আসার জন্য। তোর কর্তব্যগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি, কিন্তু তোর মতো পাচ্ছি না, তবুও চেষ্টা করতেছি। ভাইয়া, যেখানে যাই না কেন, তোর অভাবটা আমি অনুভব করি। তোর স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। ঘুমাতে গেলে তোর সাথে ঘুমানোর কথা মনে পড়ে। খেতে গেলে তোর সাথে ভাগাভাগি করে খাওয়ার কথা মনে পড়ে। খেলা দেখতে গেলে তোর দলের বিরোধিতা করার কথাগুলো মনে পড়ে। আর সব আছে, ভালো একটা চাকরি পেয়েছি। টাকা এখন নেই, হয়তো ভবিষ্যতে হবে। সব কিছু হয়তো পাবো, কিন্তু তোকে পাবো না। ভাই, আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস। ভাই বিশ্বাস কর, 1 সেকেন্ডের জন্য আমি তোকে ভুলিনি। তোর অবন্তীকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভালো রাখার। পড়ালেখা করানো আমি সফল হয়েছি। জানিস ভাইয়া, প্রতি রাতে আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাকে সান্ত্বনা দেই না। তুই আবার এটা ভাবিস না আমি স্বার্থপর। আমি আম্মুকে সান্ত্বনা দিই না এই জন্য যে আম্মুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। অবন্তী এখনও তোকে অনেক ভালোবাসে। আমাকে মেনে নিলে অবন্তী মনে তুই যে জায়গাটা করে নিছিস, সেটাতে তো সারা জীবন থাকবি। ভাই, আজকে সব আছে, শুধু তুই নেই। আর একবারের জন্য আমাদের মাঝে ফিরে আয়। দেখে যা ওদের আমি ঠিকমতো রাখতে পারছি কি না। আর একবার এসে আমার সাথে ঝগড়া করে যা। এবার আর তোর সাথে মারামারি করব না। তুই শুধু একবার আয়। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, আর কোনো কথা আসছে না আমার মুখ দিয়ে। আরও কিছুক্ষণ ওখানে বসে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। 11টার দিকে লিমা আসলো। লিমা,
দুলা ভাই, জুয়েল নাকি এটা? মনে হয়। কী অবস্থা? ভালো না রে, বিপদে আছি। কেন, আবার কি হয়েছে? এবার তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। অবন্তী আমাকে সব কিছু বলেছে। তুই তো হারামি, কিছুই বলবি না। এখন বল, আবার কী হয়েছে? সব কিছু বললাম। ওরে অনেক টাকা লাগবে। লোন অত তো দিবে না, কারণ নতুন জয়েন করছে। আচ্ছা, আমি ম্যানেজারকে বলে দিব, দেখ কিছু হয় নাকি। থ্যাঙ্কস দোস্ত। একটা শর্ত আছে। কিসের শর্ত? আচ্ছা বল শুনি। যদি টাকা দেয় তাহলে তোদের বাসর ঘরটা আমি সাজাবো। আমার অনেক দিনের শখ, কিন্তু কেউ আমাকে সাজাতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই আগে ম্যানেজারকে বলে দেখ। ওকে। লিমা আমার ডেস্ক থেকে চলে গেল। আমি অবন্তীকে কল দিয়ে কথাটা বললাম। অবন্তী শুনেই, অবন্তী হয়েছে, আর ঢং করতে হবে না, টাকা হাতে পেলে তারপর বলবে। এ কথা বলে মোবাইলটা রেখে দিল। লিমা কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে বেরোলো। এই জুয়েল, বল। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, দেখ উনি কী বলেন। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার হয়তো তোকে ডাকবে। যদি জিজ্ঞাসা করে টাকা কেন দরকার, বলবি যে বাসার কাজ চলতেছে। ওকে। আরও একটা গুড নিউজ আছে। কি? আজকে সানি আসবে, আমি ওরে নিয়ে আসার জন্য যাচ্ছি। সানিকে? তোর দুলাভাই, আমার হবু। বাহ, বিয়ের আগে এত প্রেম, বিয়ের পর কি করবি? তুই আর অবন্তী যেটা করবি আমরাও সেটা করব। আমাকে একটু বলিস তোরা কী কী করিস। মায়ের খাবি ফাজিল। আচ্ছা আমি গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। লিমা চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। দুপুর শেষ হয়ে বিকাল হয়ে গেল, কিন্তু ম্যানেজারের কোনো খাবিস নেই। আমি ভাবতেছি টাকা হয়তো দিবে না। ছুটি হওয়ার প্রায় 20 মিনিট পর আগে পিয়ন আসলো আমার কাছে। স্যার আপনাকে ডাকছে। কে? ম্যানেজার স্যার। এখন গিয়ে দেখা করেন। আমি, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এক বুক আশা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসবো? মিস্টার জুয়েল আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ স্যার। বসুন। আমি বললাম, আপনার নাকি খুব টাকার প্রয়োজন? জি স্যার। কত? 3 লাখ হলে হবে। এত টাকা দিয়ে কি করবেন? স্যার বাসার কাজ চলছে। কিন্তু মিস্টার জুয়েল, আপনি জয়েন করছেন যে এখনও 1 মাস হয়নি। আমরা এই মুহূর্তে আপনাকে এত টাকা দিতে পারি না। কেন স্যার? অন্য অন্য কোম্পানিগুলো তো যারা কর্মকর্তা তাদেরকে লোন দিয়ে দেয়, আর মাস শেষে বেতন থেকে কেটে নেয়। আমার ক্ষেত্রে একইটা করেন। লোন দেয়, আমরাও দেই, কিন্তু সেটা পুরাতন লোককে। আপনি যে এই অফিসে সারা জীবন কাজ করবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি, সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর এই মুহূর্তে চলে যাচ্ছি না। আর আমার সব কাগজপত্র আপনাদের কাছে, ওগুলো না দিলে তো আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। আমি যদি এই অফিস থেকে চলেও যাই তাহলে আপনাদের টাকা পরিশোধ করে তারপর যাব। ম্যানেজার, সেটা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকা জন্য আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। কি? আপনাদের বাড়ির কাগজপত্র। যদি কোনো কারণে আপনি টাকা না দিয়ে চলে যান, আমরা আপনার বাড়ি দখল করব। আচ্ছা ঠিক আছে ম্যানেজার। আর আপনার বর্তমান বেতন 25,000। আমরা প্রতি মাসে 5,000 কেটে নেব, বাকি 20,000 পাবেন। ওকে স্যার। ওকে, কালকে আসার সময় বাড়ির কাগজপত্র নিয়ে আসবেন। আসি স্যার। সালাম দিয়ে বের হলাম। তারপর বাসায় গেলাম। রাতে ভাবতেছি কি করে আব্বু আম্মুকে কাগজের কথা বলবো। খাওয়ার সময় আব্বুকে বলেই দিলাম দলিলের কথা। বাবা কিছু বললো না। খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আব্বু একটা ফাইল নিয়ে আমার রুমে আসলো। আমার হাতে দিয়ে বললো, আব্বু এখানে সব কিছু হচ্ছে, আমি জানি তুই খারাপ কিছু করবি না, আমি তোকে আমানত দিলাম। আমি কিছু বললাম না, ফাইলটা রেখে দিলাম। অবন্তীকে কল দিলাম। কিছুক্ষণ কথা বলে মোবাইল রেখে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। ফাইলটা ওনার হাতে দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলাম। 11টার দিকে পিয়ন এসে ডেকে নিয়ে যায়, ম্যানেজার নাকি আমায় ডাকতেছে। ম্যানেজারের রুমে গেলাম। উনি আমাকে একটা চেক কেটে দিল। আমি তো খুশিতে শেষ। যাই হোক, ম্যানেজার থেকে 1 ঘন্টার জন্য ছুটি নিলাম, না হলে বিকেলবেলা ব্যাংক বন্ধ হয়ে যাবে। আয়মানকে কল দিয়ে আসতে বললাম। তারপর আয়মান আসলো। ওরে নিয়ে টাকাটা ব্যাংক থেকে নিয়ে আসলাম। তারপর আবার অফিসে চলে গেলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রাতে অবন্তীকে কল দিলাম। বলেন সাহেব, সারাদিন কোনো খবর ছিল না আপনার? এখন মনে হয়েছে, তাই না? সরি, কাজে ব্যস্ত ছিলাম তো তাই। তুমিও তো দেওনি। মোবাইলে টাকা ছিল না। তোমারে তো বলেছিলাম টাকা পাঠাতে, বাট তো তুমি পাঠাওনি। সরি, মনে ছিল না। কয়দিন পর দেখা যাবে। আমি তো তোমার বউ, সেটাও মনে থাকবে না। সেটা ভুলবো না। আচ্ছা শোনো, বলো। কালকে বিকেলে একটু দেখা করিও। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কী কথা এখন বলো। মোবাইলে বলা যাবে না, সরাসরি বলবো। আচ্ছা ঠিক আছে। খাইছো? না, মাত্র বাসায় আসলাম। তুমি? না, খাবো একটু পর। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। এর মাঝে কয়েকবার অবন্তীকে কল দিলাম। ওরে বললাম শাড়ি পরে আসতে। বিকেলবেলা আমাদের কলেজের সামনে আসতে বললাম। আমি কাজ শেষ করে সোজা কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর অবন্তী আসলো। কী ব্যাপার, এত দেরি হলো কেন? এই সরি, আসলে শাড়ি পরতে দেরি হচ্ছে। মানে? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, কারো না কারো হেল্প লাগলে। আজকে আম্মু বাসায় নেই, মামার বাড়ি গেছে। একটা কাজিনকে বলেছিলাম আসার জন্য, সে আসাতে দেরি করে ফেলছে, তাই আমার দেরি হয়ে গেছে। এত কষ্ট করে শাড়ি পরার কী দরকার ছিল? না আসলে তো তোমার চেহারার দিকে তাকানো যেত না? বলবে যে একটাও রিকোয়েস্ট করছি সেটাও রাখো না।
আচ্ছা এবার বসো, বলো কী খাবে? আগে বলো, তুমি যে এখানে আসছো আব্বু আম্মুকে বলছো? না, বলার সময় পাইনি, অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। এটা কোনো কথা হলো? সমস্যা নেই, আমি বাসায় গিয়ে বলে দিব। অবন্তী, এবার বলে কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না? সরাসরি বল। লোন তো পেয়ে গেছি। পা, আগে বলনি কেন? এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়দিন ছুটি নেব। ছুটি কেন? আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে, তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা ঠিক করতে হবে। না হলে আমি কি আন্দাজি ছুটি কিভাবে নেব? তুমি 1 সপ্তাহের ছুটি নাও। এত দিন দিবে না, সর্বোচ্চ 3 দিন দিবে। তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আরে ধুর, এগুলো কি বলো? ঠিকই তো বললাম। আচ্ছা তুমি কালকে অফিস করো, তারপর কয়েকদিনের জন্য ছুটি নিও। ওকে। শপিংয়ে কোন দিন যাব? শপিংয়ে যাব পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখাই হচ্ছে। এখনই চলে যাবা? এই যাওয়ার আগে একটা দিয়ে যাও না। কি? গাল দেখিয়ে দিলাম। মাইর খাবা? বিয়ের আগে এগুলো কিছু হবে না, আসি আমি। অবন্তী চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসছি। তারপর আমি বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সব বললাম। আম্মু, তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলে গেছে। ও তাহলে তো ভালোই। আম্মু, হুম, তুই ছুটি বেশি করে নিতে পারিস কিনা দেখিস, এটাও বলেছে। বলবে না কেন? ও তো তোর মতো হারামি নাকি? আমি হারামি? আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসতে পারি? জি মিস্টার, আসুন। ধন্যবাদ স্যার। কী অবস্থা? এই তো স্যার, আছি মোটামুটি। কিছু বলবেন নাকি? জি স্যার, একটা কথা বলার ছিল। বলেন। স্যার, আমার কয়েকটা দিন ছুটি লাগবে, আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজগুলো বাড়িয়ে করে দেব। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছুটির কয়দিনের জন্য চাচ্ছেন? স্যার 1 সপ্তাহ। এতদিন কি করবেন? আসলে স্যার আমার বিয়ে। মাথা চুলকে বললাম। ম্যানেজার, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো বিয়ে কখন? আপনার ছুটির উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার, বিয়ের কার্ড এখনও বানানো হয়নি, তাই দিতে পারিনি। আজকে গিয়ে বানাবো, আর প্রথমটা আপনাকে দেবো। আচ্ছা ঠিক আছে, দিয়েন হাসতে হাসতে। ওকে স্যার, আমি আসি তাহলে। আজকে কি কাজ করবেন? জি স্যার, কাল থেকে ছুটি নেব। ওকে, যান। তারপর আমি বেরিয়ে গেলাম, নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে এলাম, মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হয়েছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আয়মানকে কল দিয়ে আমাদের বাসার সামনে আসার জন্য বললাম। আব্বু আম্মুকে রেডি হতে বললাম, অবন্তীকে কল দিলাম। অবন্তী, হ্যালো জুয়েল, তোমার ফোন নাম্বার অফ ছিল কেন? রাতে বন্ধ করে ঘুমাইছি। রেডি হয়েছ? না, হইতেছি। আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসো। আমার কাজিন প্রেমা আসতে চাচ্ছে, ওকে নিয়ে আসো। কোথায় আসবো? গ্র্যান্ড হক টাওয়ারের সামনে, আমরা ওখানেই আছি। আচ্ছা ঠিক আছে। ওকে। কল কেটে দিয়ে আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর একটা সিএনজি ডেকে আব্বু আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আম্মন সামনে দিয়ে বসলাম। তারপর শপিং মলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তীর আসার কোনো খবর নেই। যাই হোক, 30 মিনিট পর ওরা আসলো। বিআই বিআই একে অপরকে জড়িয়ে ধরো। কিছুক্ষণ কথাবার্তা বললো। আমারও ইচ্ছে ছিল অবন্তীকে জড়িয়ে ধরতে, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক, তারপর আমি ভেতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতো, আরও কিছু কিছু জিনিস নিলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ সহ আরও অনেক কিছু নিয়েছি। শ্বশুর শাশুর জন্য সেম জিনিস নিলাম। তারপর আয়মানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজোরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারে আমিও একটা নিলাম। প্রেমাকে বলার আগে কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি, সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কথাই নেই। প্রেমা অনেকগুলো জামা কিনে নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সব কিছু অবন্তী নিজেই চয়েস করছে। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটাও হিসাবের মধ্যে রাখতে হবে, পরে যাতে টানাটাই না হয়। এরপর অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। বিয়েতে কেউ নীল শাড়ি পরে? বিয়েতে তো লাল পরে। আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হবে, অন্য কালারের শাড়ি পরা যাবে না? আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনো। আমাদের জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছে। অন্তত 50টা দোকান গেছে। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়েতে, না করলে বুঝতাম না। দীর্ঘ 4 ঘন্টা শেষ করে অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে গেলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশু দিন গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আয়মানের সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে
আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে ওনার পরিচিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আয়মানকে ডেকোরেশন করার সব রকম ব্যবস্থা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে বাসা সাজানো শুরু। চারপাশে লাইট ফুল দিয়ে বাসাটা অন্যরকমভাবে সাজানো হলো। অনেকদিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনেরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আয়মান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকালবেলা অবন্তীকে কল দিলাম, তারপরেই কিছুক্ষণ পর অবন্তী কল ধরলো। ওই কল ধরতে এত দেরি কেন? ধুর, বইল না, বাচ্চা কাচ্চাগুলো পুরো পাগল করে দিচ্ছে, আমার সব জিনিস এলোমেলো করে দিচ্ছে। ও এই যে এলহাম, বলো কী করো? এতক্ষণ কাজ করলাম তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। ও আচ্ছা, তুমি কি করো? এই তো পার্লারে যাবো, রেডি হচ্ছি। আমি আসবো? তুমি আসবা কেন? তোমাকে কিভাবে সাজায় আর সাজলে কেমন লাগে সেটা দেখতে। অত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতে দেখবা, সো টেনশন করার দরকার নেই। আচ্ছা রাখি, পরে কথা হবে। কলটা কেটে দিলাম। বিকাল থেকে মেহমান আসতে শুরু করে একে একে সবাই এসলো। আয়মানও ব্যস্ত। কিরে তুই এখানে? আচ্ছা তুই আমাদের বন্ধের সবাইকে কল করে দিয়ে দেখ তো ওদের কী অবস্থা, কখন আসবে। আয়মান আচ্ছা দিচ্ছি। লিমা আসবে? আমি যা শালা, আমি তো লিমার কথা ভুলে গেছেন, তারা কল দে, ও না থাকলে বিয়েই হতো না। লিমাকে কল দিলাম। হ্যালো লিমা। দোস্ত বল। কিরে তুই আসছিস না? আমি এসে কি করব? তোরা সেরে নে, আমি না হয় কালকে আসবো। কালকে আসবে মানে? আমি তো এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আসবে। কিন্তু আমার সাথে তো সানি আছে, তো সমস্যা কোথায়? সানিকেও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিলাম। তারপর আরও কিছু কাজ সেরে নিলাম। সন্ধ্যায় গোসল করে নিলাম, তারপর রেডি হলাম। আয়মান আমাকে সাজিয়ে দিল। দুজনে একই পাঞ্জাবি পরলাম। রাত 11টা পর্যন্ত গান বাজনা। আমার বন্ধু হাকিম, ফাহাদ, ফারুক, সাদ্দাম সবাই উড়াধুরা নাচলো, ওদের সাথে আমিও নাচলাম। আসলে নিজের বিয়েতে নিজের নাচার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। কিছুক্ষণ পর লিমা আসলো, আমি ওর সাথে কথা বলে নিলাম। ও সানির সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। তারপর ওদের ভিতরে যেতে বলি। 11টার পর হলুদের কাজ শুরু হলো। শুরুতে আব্বু আম্মু দুজনে আসলো, আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে যখন হলুদ মাখতে যাবে তখন দুজনে কাঁদতে শুরু করলো, আমাকে জড়িয়ে ধরলে। আমি নার্ভাস হয়ে গেলাম। তারপর আয়মান হাকিম এসে ওনাদের সব বুঝিয়ে আবারও পরিস্থিতি ঠিক করলো। তারপর আয়মান, হাকিম, ফাহাদ, লিমা, সানি, সাদ্দাম একে একে এসে হলুদ মেখে আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়া শেষ হলে শুধু একজন ছাড়া যে জীবনে আমাকে হলুদ দিতে পারবে না, সে হচ্ছে আমার ভাই। ভাইয়া বেঁচে থাকলেও তো ভাইয়া সবার আগে আমাকে হলুদ দিত। ভাইয়ের কথায় মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে বন্ধুরা আসলো। আয়মান, কী রে আপসেট কেন? এমনি। হাকিম, মামা একটা কাজ কর। আমি কি? হাকিম, চল তোর বউকে হলুদ দিয়ে আসি। আমি, আরে ধুর জামাই, কখনো বউকে হলুদ দিতে দেখেছিস? ফাত, আরে বেটা কয়জন জামাই পারবে নিজের বউকে গায়ে হলুদ দিতে? চল এটা হবে অন্যরকম গায়ে হলুদ। আমি, তারপর হাকিম, আরে বেটা এত কথা বলো কেন, চলো তো। এত রাতে গাড়ি কোথায় পাবো? আয়মান, গাড়ি লাগবে না, বাইক আছে, আমারটা আর ফাহাদেরটা নিলেই হবে। আমি, আচ্ছা ঠিক আছে চল। এরপর বাইকগুলো নিলে আমি আর হারামিগুলো অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা ফাঁকা, গভীর রাত, রাস্তায় তেমন গাড়ি নেই। স্পিডে গাড়ি চালিয়ে অবন্তীদের বাসার সামনে গেলাম। গেট পার হয়ে ভিতরে গেলাম। চারপাশে কেমন হয়েছে, আমার এক প্রকার লজ্জা করছে। হলুদ রাতে কোথায় জামাই নিজের বাসায় থাকবে, সেটা না বউয়ের বাসায় চলে এসেছে। মানুষ কী বলবে আল্লাহ জানে। আমাকে দেখে সবাই একটু অবাক হলো। আসলে হওয়ার কথা। অবন্তীর বাবা এগিয়ে আসলো। আরে জুয়েল, বাবা আসো আসো। হাকিম, জুয়েল অনেক ইচ্ছা, সে নাকি অবন্তীকে মানে আপনার মেয়েকে হলুদ লাগবে। শ্বশুর হাসতে শুরু করলো। হারামিটা আমাকে বাস দেওয়ার মতো বাস দিল। শ্বশুরের সামনে গিয়ে হাঁটতে লাগলো আর আমরা পিছনে পিছনে। আমি, এই শালা, আমি এসেছি নাকি তোরা নিয়ে এসেছিস? ফাত, ঠিক আছে চল, তাহলে তোর হলুদ দেওয়া লাগবে না। আমি, মানে কি? তাহলে নিয়ে আসলি কেন? হাকিম, এই চুপ থাক, আমরা এসেছি ভালো কোনো মেয়ে পাই কিনা সেটা দেখার জন্য। আমি, শালা এতক্ষণে তোদের মতলব বুঝছি, দাঁড়া আমি সবাইকে বলে দিব। ফাহাদ, তাহলে বলবো তুই বাসা থেকে চুরি করে এখানে আসছিস, কাউকে না জানিয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো বের হয়ে এখানে আসছিস। আমি, ব্ল্যাকমেল করছিস? আমার, এই চুপ থাকতো, আগে ভিতরে চল। ভেতরে গেলাম। সবাই অবন্তীকে হলুদ মাখাতে ব্যস্ত। আমাকে দেখে একটু টাকশি খেলো। ভেতরে গিয়ে বসলাম। অবন্তীর হলুদ লাগানো প্রায় শেষ, আর কয়েকজন বাকি আছে। অবন্তী আত্মীয় স্বজনরা সবাই এসে আমাদের সাথে কথা বলতে শুরু করলো, যথেষ্ট আপ্যায়ন করলো। অবন্তী আমাকে দেখে বারবার তাকাতে লাগলো, আর অবন্তীর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না, কারণ অবন্তীকে অসাধারণ লাগছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার নিয়ে বসলাম। আমাদেরকে কে হলুদ দেওয়ার জন্য ডেকে নিল। প্রথমে সাদ্দামকে পাঠালাম, তারপর ফাহাদ, হাকিম, আয়মান, সবশেষে আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কানে কানে বললাম আমি সারপ্রাইজটা কেমন দিলাম। অবন্তী মুচকি মুচকে হাসছে। একটু পর হাকিম এসে আমার কানে কানে বলল, বাটির মধ্যে যতগুলো হলুদ আছে সবগুলো একসাথে মাখাবি, যদি একটু কমায় এখানে চিৎকার দিয়ে এমন পাস দিব কল্পনাও করতে পারবি না। আমি পুরো আবুল হয়ে গেলাম।
বাকি হারামিগুলোর দিকে তাকালাম, ওরা ইশারায় সেটাই করলো। কি করব বুঝতে পারছি না। এমন সময় অবন্তী একটা মিষ্টি আমার মুখের সামনে তুলে ধরে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি খেয়ে নিলাম, তারপর ওরে খাইয়ে দিলাম। তারপর অবন্তী অল্প একটু হলুদ নিয়ে আমার মুখে আর গলায় মেখে দেয়। আমি ওই হারামিগুলোর দিকে তাকালাম, সবাই ইশারায় বলতেছে সবগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি অবন্তীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম। সে যখন অন্যদিকে তাকায় আমি পুরো বাটিটা ওর মুখে মেখে দিই। অবন্তী তো পুরো টাকসি খেয়ে এলো। তারপর অবন্তীর মুখ থেকে কতগুলো হলুদ নিয়ে আমার চোখ, কান, গলা আর কোথাও বাকি রাখেনি। হাকিম, ফাহাদ, আয়মান আমার কাছে আসলো। তারপর আমাকে পুরো শরীরে হলুদ লাগাতে শুরু করলো। আয়মান আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে গিয়ে দেখে বাকিরাও আছে। আমি, কিরে এখানে নিয়ে আসলি কেন? জুয়েল, বন্ধু, আরও একটা কাজ বাকি। আবার কি কাজ? তুই অবন্তীকে কোলে নিয়ে রুমে আসবি। মানে এত মেহমানের সামনে ওরে কোলে নিলে সবাই কি বলবে? আরে বেটা, লোকে বলুক, তাতে তোর সমস্যা কি? তুই তোর বউকে কোলে নিবি। আরে না না, এটা হয় না। ফাহাদ, হবে হবে, সব হবে। আমি, কেমনে? হাকিম, সবার সামনে গিয়ে বলবো আপনাদের আদরের জামাই এখানে আসার আগে মদ খেয়ে এসেছে, যার কারণে এগুলো করছে। আমি, মানে কি? সবাই তো জানে আমি ভালোবেসে এগুলো করছি। ফাহাদ, তোমার ভালোবাসার উপর একটু পরেই ঠান্ডা পড়বে। আমি, না ভাই, এগুলো করিস না, আমার একটা ইজ্জত আছে। হাকিম, তোর ইজ্জতের গুষ্টি গিলাই, যেটা বলছিস সেটা কর। আমি, তুই অন্তত তো আমাকে সাপোর্ট দেয় এমন। এমন আর রাখ তোর সাপোর্ট, ওরা যেটা বলছে সেটাই কর। আমি, এই সাদ্দামি মা, তুই অন্তত আমার পক্ষে না সাদ্দাম, আমি তোর পক্ষে থাকি আর ওরা সবাই আমাকে মারুক, দরকার নেই ভাই, ওরা যেটা বলছে সেটাই কর। পড়ে গেলাম পাইনকা চিপাই। আমি, আচ্ছা দাঁড়াও একটু পর। আয়মান, আগে স্টেজে চল। তারপর আবারও স্টেজের সামনে গেলাম, দেখলাম অবন্তী ওর কাজুনির সাথে নাচানাচি করতেছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। আয়মান, কিরে তুই নাচবি নাকি? আরে বাস দিস না ভাই, এমনিতে যেগুলো দিছিস সারা জীবন মনে থাকবে। হাকিম, এই জুয়েল মামা, এবার চল বাসায় চলে যাই, একটু পর যাই। শালা এখন যাবি না হলে? না ভাই যাচ্ছি। শালা তোর বন্ধু নামে শত্রু এত সুন্দর করে সাজিয়ে আমাকে বাস দিবে কল্পনাও করিনি। যাই হোক, 500 গ্রাম সাহস নিয়ে অবন্তীর সামনে গেলাম। সে আমাকে ইশারায় জিজ্ঞাসা করলো কি। আমি কোনো উত্তর না দিয়ে ওরে একটা টান দিয়ে কোলে তুলে নিলাম। বিয়েবাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আয়মান, হাকিম, ফাহাদ তালি দেওয়া শুরু করছে। ওদের তালি দেওয়া দেখে বাকিরাও তালি দেওয়া শুরু করলো। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়, তারপর আমার বুকে মাথা লুকোয়। আমি অবন্তীকে কোলে নিয়ে ওর রুমে গেলাম, খাটের উপর রাখলাম। তারপর আস্তে আস্তে ওর কাছে গেলাম। অবন্তী, ওই কী করো? কিছু না, জাস্ট একটু। এই না না, এখন না, গায়ে হলুদ এগুলো কেউ করে? সমস্যা কোথায়? কালকেই তো বিয়ে হবে। জি না মশাই, কালকে করিয়েন। আজকে এখান থেকে যাই, কোনো দরকার নেই, আজকে চলে যাও, কালকে তো দেখা হচ্ছে। তাহলে একটা আদর দাও। মাইর খাওয়া বলে দিলাম, যাও এখন, কেউ চলে আসবে, দরজা খোলো। দাঁড়াও, দরজা লাগিয়ে দিয়ে আসি। যখনই উঠে দরজার কাছে গেলাম তখন দেখলাম অবন্তীর কাজিনরা সবাই আসতেছে। দূর সবাই জায়গায়, আমি ব্যর্থ। অবন্তীর দিকে একরাশ হতাশা নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তারপর ওর রুম থেকে চলে আসলাম। বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে আবারও আমাদের বাসার দিকে রওনা দিলাম। আমি বাইকের পেছনে বসে আছি, আয়মান ড্রাইভ করতেছে আর বাকি হারামিগুলো আমাকে নিয়ে ট্রল করতেছে। একটা ভালো লাগা কাজ করতেছিল, যদিও বাস দিয়েছে কিন্তু আমারই উপকার হয়েছে। অবশেষে যাই হোক, বাসায় চলে আসলাম। এসে ওদের সবাইকে রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। আমি রান্নাঘরে গেলাম কোথাও হলুদ আছে কিনা দেখার জন্য। একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু আছে। আমি ওগুলো নিয়ে বের হয়ে গেলাম। সবাই হলুদ দিয়েছে, শুধু একজন ছাড়া, তার কাছে যাচ্ছি। আমি ভাইয়ের কাছে যাচ্ছি। সব কিছু ভুলে গেলে আমার ভাইয়ের কথা আমি ভুলিনি। এত আনন্দের মধ্যে ভাইয়ের শূন্যতাটা আমি অনুভব করি। হাঁটতে হাঁটতে ভাইয়ের কবরের পাশে গেলাম, কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? আমি জানি তুই অভিমান করে আছিস, প্লিজ ভাই অভিমান করিস না, আমি ব্যস্ত ছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর তোর কথা আমার মনে ছিল। ভাইয়া তুই তো জানিস আজকে আমার গায়ে হলুদ। সত্যি বলতে আজকে গায়ে হলুদের কোনো কথাই ছিল না, কারণ আমার বিয়েটা অনেক আগে হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়াই হয়েছে, কিন্তু ছোটোবেলায় ইচ্ছে আর অবন্তীর জন্য এই অনুষ্ঠান করতেছি। ভাইয়া সবাই তো আমাকে হলুদ দিল, তুই দিবি না? জানি তুই অভিমান করে আছিস, কারণ আমি তো তোর অবন্তীকে বিয়ে করছি তাই। কিন্তু বিশ্বাস কর আমি জীবনেও কল্পনা করিনি এমনটা হবে। আমারও ইচ্ছে ছিল তোর মতো ভালো চাকরি পেয়ে তারপর মেয়ে দেখে বিয়ে করব। তোদের পছন্দের মেয়েকে বিয়ে করব, কিন্তু এটাই ছিল। আমি সবসময় ভাবতাম আমার বিয়েতে তুই কী পরিমাণ ব্যস্ত থাকবি। তোর মনে আছে ভাইয়া, তোর বিয়েতে সবার শেষে আমি তোকে হলুদ দিয়েছিলাম আর পুরো বাটিই দিয়ে দিয়েছিলাম। তুই আমাকে দিয়েছিলি, তারপর আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিস। আজকে যখন আমি অবন্তীকে পুরো হলুদ মেখে দিলাম তখন অবন্তীর চেহারায় আমি তোকে দেখেছিলাম। জানিস ভাইয়া, আমার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিনি। ভাইয়া তুই তো আমাকে হলুদ দিতে যাসনি, তাই আমি চলে আসলাম। দিবি না ভাইয়া আমাকে হলুদ? দেখ সত্যি
আমি আসছি। নিবি না আমাকে বুকে চড়িয়ে, ডাকবি না জুয়েল বলে? আর একবার ডাক না ভাইয়া, তোর মুখ থেকে আবার জুয়েল ডাকটাই শুনতে চাই। দে না ভাইয়া আমাকে একটু হলুদ লেগে, অল্প একটু দে না ভাইয়া। আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমি তোকে দিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে হলুদগুলো নিয়ে কবরের উপরে ভাইয়ার মুখ বরাবর মেখে দিলাম। না পারলাম না, আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। আমি ভাইয়ার কবরের কাছে বসে আছি, এমন সময় আব্বু কল দিল। কিরে কোথায় তুই? এই তো বাইরে আছি। একটু পর ফজরের আজান দিবে, আর তুই বাইরে কী করিস? তাড়াতাড়ি বাসায় আসছি। কল কেটে দিলাম। আমি ভাইয়ার পাশে আরও কিছুক্ষণ বসে রইলাম। তারপর উঠে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু মনে হচ্ছে ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, পিছন থেকে টানতেছে। আসলে আমার ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, কারণ আমি জানি এখানে ভাইয়া খুব একা। সে যে ভাই আমাকে বাসায় থাকতে আমাকে ছাড়া ঘুমাতো না, রাতে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত, ভূতের ভয় বেশি রাতে বাসার বাইরে যেত না, সেই ভাই এখানে একা একা কী করে থাকবে? আমি স্বার্থপরের মতো হাঁটা দিলাম। ভাইয়ের কথা যত মনে পড়ছে ততই চোখ দিয়ে পানি বেরোচ্ছে। অতঃপর আমি বাসায় চলে আসলাম, বাবার সাথে কথা বলে নিলাম। বাবা হয়তো বুঝতে পেরেছে আমি কোথায় গেছি, কারণ পাঞ্জাবিতে মাটি লেগে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলেও ওনার চোখে আমি স্পষ্ট পানি দেখলাম। তারপর বলল, যা বাবা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আমি কোনো কথাও না বলে রুমে গিয়ে আইমনের পাশে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো অবন্তীর কোলে। অবন্তী, কী ব্যাপার, নতুন জামাই ঘুমাচ্ছে নাকি? ভালো ভালো, এখন উঠে যাও, অনেক কাজ আছে। রেডি হবে কখন? মাত্র উঠলাম, কিছুক্ষণ পর পার্লারে যাব, সেখান থেকে সোজা কমিউনিটি সেন্টারে। আচ্ছা ঠিক আছে অবন্তী, তাড়াতাড়ি উঠে যাও, আব্বু আম্মুকে একটু হেল্প করো। ওকে অবন্তী, আচ্ছা রাখি এখন। অবন্তী কল কেটে দিল। আমি হারামিগুলোর দিকে তাকালাম। একটা শরীর খাটে, পা ফ্লোরে। সাদ্দাম হাঁ করে আসে। হাকিমের লুঙ্গি মাথার উপরে উঠে গেছে। আয়মান মোবাইলটা নিয়ে সবার একটা ছবি তুললাম। শালারা এতদিন আমাকে বাস দিয়েছে, এবার দেখ আমি তোদের কীভাবে বাস দিই। ছবি তুলে ওদেরকে ডেকে দিলাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে এসে দেখি সবাই উঠে গেছে। আমি গিয়ে নাস্তা করে আবার রুমে আসলাম। কমিউনিটি সেন্টারে কল দিলাম কী অবস্থা জানার জন্য। সেখানে আব্বু আর মামা আছে। যাক তাহলে আর সমস্যা নেই। হারামিগুলো এখনই ঘুমাচ্ছে। লাথি দিয়ে সবাইকে তুললাম। ওরা উঠে গেল, নাস্তা করে নিলাম। লিমা আর সানিককে দেখতেছি না, তাই কল দিলাম। কিরে কই তোরা? আমরা তো কালকে রাতে চলে এসেছি, তোকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাইনি। আঙ্কেল আন্টিকে বলে চলে এসেছি। ও আচ্ছা, তো এখন চলে? না রে, আমরা সেন্টারে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হারামিগুলো নাস্তা করে আসলো। আইমান, জুয়েল বল, তোর তো দুলাভাই নাই? না কেন? তোরা গোসল দেওয়ার জন্য? আমি, আমার গোসল কেন দুলাভাই দিবে? ভাত, আরে বিয়ের গোসল দুলাভাইরা দেয়। আমি আমারটা আমিই দিব। আর চল আমরা দিয়ে দিচ্ছি। আমি, তোরা কেন দিবি? আমার, চুপ থাক, চল এখন। ওরা জোর করে নিয়ে গেল। তারপর টাউটারি করতে করতে গোসলটা শেষ করলো। রুমে এসে ফাটাফাটি করে রেডি হয়ে নিলাম। আয়নায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে গেলাম। কিছুক্ষণ পর ওই হারামিগুলো আমার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছে। কিরে কী হয়েছে? টাকা দে। কিসের টাকা? গোসল করানোর টাকা। আমি, অদ্ভুত, গোসল করালে টাকা দিতে হয় নাকি? আমার কাছে কোনো টাকা নেই। টাকা দিবি নাকি জায়গা মতো আবার তোকে বাস দিব? আমি, আরে তুই বাস দিবি? আমি তোদের বাস দিব। আমি, তাই নাকি? দেখি তো তুই কী বাস দিস। আমি আইমনের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাকিমের লুঙ্গি ওঠানোর ছবিটা দেখালাম। ওরা হাসতে হাসতে শেষ। আমি, টাকা আর নিবি? হাকিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই রেডি হলো। আমি আর বন্ধুরা সবাই মেহমানদের গাড়িতে উঠিয়ে দিলাম। সবার শেষে আমি আর হারামিগুলো একসাথে উঠলাম। আমি গিয়ে বসে আছি, কিন্তু অবন্তীর কোনো খবর নেই। কল দিলাম, সে নাকি এখনও পার্লারে। মেয়েদের এত সাজ, আল্লাহ জানে। খাওয়া দাওয়া শেষ হলো। হারামিগুলো আমাকে রেখে খেতে বসে গেল। ওদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দুলা তো খাওয়ার সিস্টেম নেই। প্রায় 1 ঘন্টা 35 মিনিট পর অবন্তী নিয়ে আসলো। আমি ওর দিকে হা করে তাকিয়েছি। আয়মান এসে একটা টোকা দিয়ে বললো, আয়মান ওই হা করে না থেকে ওর পাশে গিয়ে বজ্জা। আমি গিয়ে ওর পাশে বসলাম। অবন্তী আমার কানের কাছে এসে মুখ এনে বলল, এই যে মিস্টার জুই। আমি, জি ম্যাম বলেন। অবন্তী, তোমার খবর আছে। কেন, আমি কি করছি? তুমি অন্য মেয়েদের দিকে তাকাচ্ছ কেন? আরে আজব তো, আমি কখন তাকালাম? আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, বিয়েটা শেষ হোক, তারপর তোমার 12টা বাজাও। ওকে ম্যাম, দেখা যাবে। আপনি আমার 12টা বাজান নাকি আমি আপনার 12টা বাজাই? দেখবো। আম্মু আম্মুর ইচ্ছের কথা মনে আছে? অবন্তী লজ্জায় আরও লাল হয়ে যায়। আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। একটু পর বড় প্লেটে করে খাওয়া নিয়ে এসে হলো। আমি অবন্তীকে খাইয়ে দিচ্ছি, অবন্তী আমাকে খাইয়ে দিচ্ছে। কী এক ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ বিয়েতে আগে জানা ছিল না। খাওয়া দাওয়া শেষ। আমাদের আবার বিয়ে পড়ানো হবে, কারণ আমরা আগে থেকে স্বামী স্ত্রী। আগে যেহেতু কলেমা করে আল্লাহকে সাক্ষী রেখে অবন্তীকেই বিয়ে করছি, এখন নতুন করে এগুলো লাগবে না, শুধু অনুষ্ঠানটা করে নিলাম। এরপর শুরু হলো ছবি তোলা। যদিও এর মধ্যে কয়েক হাজার ছবি ওঠানো হয়ে গেছে। ছবি তোলা শেষে আমি আর অবন্তী সবার সাথে
কথা বলে নিলাম। একেবারে শেষ মুহূর্তে অবন্তীকে গাড়িতে তোলা হচ্ছে, একটু দূরে দাঁড়িয়ে হারামিগুলো আসলো আমার কাছে। হাকিম, জুয়েল বন্ধু। আমি বল। অবন্তীকে দেখে রাখিস, বেশি কিছু করিস না। ফাহাদ, অবন্তী তোর ভাবি লাগে, সো রেসপেক্ট দিয়ে কথা সব কিছু করবি। আমি, আরে হারামখোর, ভাবি আগে ছিল, এখন বউ। হাকিম, তবুও ভাবির দৃষ্টিতে দেখিস। আমি, চুপ থাক হারামি। আমার, এই জুয়েল তুই গাড়িতে যা, অবন্তী উঠে গেছে। আমি, আচ্ছা ঠিক আছে, তোরা অন্য গাড়িতে চলে আয়, আসলে দেখাবে। আমার, আচ্ছা ঠিক আছে যা। তারপর আমি গাড়িতে নিয়ে বসলাম, অবন্তীর সাথে একদম গা লাগিয়ে বসলাম। অবন্তী, এই দূরে যাও কেন, কোনো সমস্যা? ড্রাইভার আর ওরা দেখতেছে, দেখলে দেখুক, আমার কি, আমি আমার বউয়ের সাথে কীভাবে বসবো সেটা আমি বুঝবো। আমি অবন্তীর এক হাত ধরলাম, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। গাড়ি চলছে আপন মনে। আমি অবন্তীর হাত ধরে স্বপ্নে হারিয়ে গেলাম। অনেকক্ষণ পর বাসার সামনে আসলাম। আমার এক খালাতো ভাইয়ের বউ অবন্তীকে কোলে করে বাসায় নিয়ে যায়। আমি বের হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসলাম। তারপর হাকিম, ফাহাদ, আয়মান আর সাদ্দাম ওরা সাথে বাইরে বের হলাম। রাত 9:30 সবাই বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। 10টার দিকে আব্বু ছাদে আসলো। আব্বু, জুয়েল তুই এখানে? জি আব্বু। এত রাতে এখানে কী করিস? এই তো ওনাদের সাথে কথা বলছি। আচ্ছা এবার রুমে যাও, অবন্তী অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা যাচ্ছি, আপনি নিচে যান, আমি আসছি। আব্বু, তাড়াতাড়ি আয়। আব্বু চলে গেল। হারামিগুলো আমারই নিয়ে টোল করতে শুরু করলো। হাকিম, যা বন্ধু, এই যুদ্ধে তুই যেন জয়ী হতে পারিস, এ দোয়াই রইল। ফাহাদ, পানি লাগলে আমারে বলিস। আমার, সব কিছু ঠিকভাবে করিস। মুচকি হেসে ফাহাদ, জুয়েল বন্ধু, তোর লাইফটা অনেক দরুন, 2বার বাসর, তাও আবার একই বউয়ের সাথে। আমি মনে মনে বললাম, এটা বাসর ছিল না রে, আমার লাইফের সবচেয়ে বড় বাস ছিল। আমি, আচ্ছা তোরা যা ঘুমিয়ে পড়, আজকে অনেক খাটাখাটি করছিস। ফাহাদ, আরে আমরা কি করছি করবো তো তুই এখন। আমি, দূর শালা, তোদের সাথে কোনো কথাই নেই। আমি নিচে চলে আসলাম। রুমের সামনে গিয়ে দরজায় হাত দিব, এমন সময় ভাইয়ের কথা মনে পড়ে গেল। আজকে তো আমি ভাইয়ের সাথে দেখা করিনি। দরজার সামনে থেকে নিজেকে ঘুরিয়ে নিলাম। বের হয়ে হাঁটা দিলাম ভাইয়ের কাছে। ভাইয়ের কবরের পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? প্লিজ রাগ করিস না, আমার আসতে দেরি হয়ে গেলো। তুই আবার এটা ভাবিস না আমি বিয়ে করে তোকে ভুলে গেছি। আরে পাগল, তুই সবসময় আমার পাশেই আছিস। জানিস ভাইয়া, আমি যখন পিড়িতে বসেছি তখন চোখের সামনে তোকে দেখতেছি। আমার মনে হচ্ছে তুই আমার বিয়ের সব কাজ করছিস। ভাইয়া, আজকে আমার বাসর রাত, তুই থাকলে হয়তো আরও বেশি মজা হতো বিয়েতে। আমি জানি তোর অবন্তীকে আমি বিয়ে করছি দেখে তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল, আমি না করলে অবন্তী অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। ভাইয়া, আমি অবন্তীকে তোর মতো ভালো রাখার চেষ্টা করব, তুই আমার জন্য দোয়া করিস। এমন সময় অবন্তী কল দিল। আমি কল কেটে দিলাম। আরও কিছুক্ষণ থেকে তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকে যেই রুমের দিকে পা বাড়ালাম, তখনই লিমা আর সানি আমার পথ আটকে দাঁড়ালো। লিমা, এই যে মিস্টার জুয়েল, কোথায় যাওয়া হচ্ছে? আমি, তোর ভাবি অনেকক্ষণ ধরে বসে আছে। লিমা, কিন্তু আমাদের পাওনা। আমি, তোর আবার কিসের পাওনা? বা ভুলে গেলি? সানি, এই যে এত কষ্ট করে আপনার বাসর ঘর সাজালাম, সেটার পাওনা। আমি, লিমা বোন আমার, সানি ভাই আমার, আমাকে এখন মাফ করে দে, অন্যদিন ডাবল দিব। লিমা, জি না মিস্টার, এখন মাফ করা যাবে না। আমি, আচ্ছা নে, 50 টাকা দিলাম। এটা কি দিলি? তোর বকশিস। লিমা, ফকিরনি 5,000 কমায় 1 টাকাও নিব না। আমি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বললি? পুরো বিয়েতে তো 5,000 খরচ হয়নি, আর বাসর রাতের জন্য 5,000 দিব? সানি, জি ভাইয়া, বাসর ঘরটাই তো আসল। শালা, মাইনকা চিপাই পড়ে গেলাম। পরে 1,000 টাকা দিয়ে কোনো মতনে বাইচে গেলাম। যাক, আল্লাহ বাঁচাইছে। ভিতরে গেলাম, দেখলাম অবন্তী গাল ফুলিয়ে বসে আছে। আমি জানি দেরি করার কারণে এমনভাবে গাল ফুলিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে বললাম, আমি, সরি অবন্তী, তোমার কোনো ক্ষমা নেই। আমি, সরি বললাম তো। আচ্ছা যাও, কান ধরে উঠবোস করবো। অবন্তী, উঠবোস করো। আমি, না প্লিজ এটা করো না। অবন্তী, তাহলে তোমার সাথে কথা নেই। আমি, প্লিজ কথাটা শোনো। কি শুনবো? এতক্ষণ কোথায় ছিলে? যদি সত্যিটা বলে আমি ভাইয়ের কাছে ছিলাম, তখন অবন্তী মন খারাপ করবে, হয়তো ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তাই বললাম আমি, আরে ওই হারামিগুলোর সাথে ছিলাম, আসতে দিচ্ছিল না। তারপর এখানে আসার পর সানি আর লিমা আক্রমণ করে। সব কিছু ঠিকঠাক আসতে একটু সময় লেগে, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না। মনে থাকে যেন। এবার রুমের বাইরে যাও। বাইরে কেন? আমি কাপড় চেঞ্জ করব তো আমার সামনে করলে কি সমস্যা? তুমি বাইরে যাবে নাকি মাইর খাবে? আচ্ছা বাবা, যাচ্ছি। বাইরে চলে আসলাম। প্রায় 10 মিনিট হবে, কিন্তু এখনও দরজা খুলছে না। আমি কল দিলাম, এই কী হলো? আর 2 মিনিট। ধুর, বাসর ঘরে এমন হয় নাকি? বিরক্ত লাগছে। আরও 7 মিনিট, মোট 17 মিনিট পর অবন্তী দরজা খুললো। আমি ভিতরে গেলাম, অবন্তীর পাশে গিয়ে বসলাম। একটা হালকা নীল রঙের শাড়ি পরে আছে। নীল আর একটু অন্যরকম লাগছে। অবন্তী, এই তোমার উজু আছে? ছিল, বাট এখন নেই।
যাও উঁচু করে আসো। আমি ওয়াশরুমে গিয়ে উঁচু করে নিলাম। যখন অবন্তীর সামনে আসলাম তখন অবন্তী পা ছুঁয়ে সালাম করতে যাবে, এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম, ওরে বুকে জড়িয়ে বললাম, তোমার জায়গা পায়ে নয় আমার বুকে, আসো 2 রেখাত নামাজ পড়ে নেই। তারপর দুজনে নামাজ পড়ে নিলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম, অবন্তী আমার পাশে এসে বসলো। আমি এই সময় আমার খুব ঘুম পাচ্ছে। মাইর দেবো, আজকে ঘুম টুম কিছু হবে না, আজকে সারা রাত গল্প করব। এত গল্প কোথা থেকে আসবে? চুপচাপ শুনতে থাকো। এইভাবে গল্প শুনে মজা নেই তো কিভাবে শোনাবে? এই যে মনে করো আমি কারো কোলে মাথা রেখে শুয়ে আছি, থাকবো, আর সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করবে। অবন্তী মুচকে আসলো। আমি ওর কালে মাথা রেখে শুয়ে গেলাম, আর অবন্তী আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো বলতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি উঠলাম, তারপর অবন্তীর একটা হাত ধরে বললাম, মনে আছে কি আব্বু আমার ইচ্ছা? এই জুয়েল, না একদম না। আমি অবন্তীর কোনো কথা না শুনে ওর হাত ধরে একটা টান দিলাম, সাথে সাথে আমার সামনে চলে আসলো। আমি একটু একটু আগাচ্ছি আর অবন্তী পেঁচাচ্ছে আর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে আস্তে ওর মুখের কাছে নিয়ে গেলাম। তারপর 4 ঠোঁট এক হয়ে গেল, দুজনে হারিয়ে গেলাম অন্য জগতে। শুরু হলো আমাদের নতুন জীবনের অধ্যায়। 5 বছর পর। অনা, আব্বু এই আব্বু ওঠো, অফিসে যাবে না? আমি, না না আজকে অফিসে যাব না, তোমাদের নিয়ে ঘুরতে যাব। অনা, ও কি মজা কি মজা, আচ্ছা আব্বু কোথাও যাবে না? আমি, সেটা না হয় পরে বলো, তোমার আম্মু কোথায়? না আম্মু তো নাস্তা রেডি করছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি, ওকে মামুনি তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হতেই আপনাদের কাহিনীটা বলেই দিই। এই যে একটু আগে যে বলল, সে হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, আমাদের কন্যা সন্তান হয়েছে। ওনার চেহারাটা ভাইয়ের সাথে প্রায় মিল। ওর মধ্যে আমরা ভাইয়াকে খুঁজে পাই। এই 5 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি আর অবন্তী একসাথে মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি আগের অফিস মানে লিমাদের অফিসে, ওখান থেকে ভালো একটা অফিসে ম্যানেজার পদে চাকরি পাই। ইচ্ছে ছিল লিমাদের ওখানে থেকে যাব। আমাদের বিয়ের কিছুদিন পর লিমার বিয়ে হয়ে যায় সানির সাথে। তারপর তারা দেশ ছেড়ে চলে যায়। লিমার কোনো ভাই বোন না থাকায় আব্বু কোম্পানি বিক্রি করে লিমার ওখানে চলে যায়। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি নিই। এমন খুব ভালো একটা চাকরি পেয়েছে, তবে আফসোস আমার ফ্রেন্ডটা আমার সাথে নেই। চাকরির কারণে দুইজন দুই প্রান্তে, কিন্তু সবসময় কথায়। আর হাকিম, ফাহাদ, সাদ্দাম ওরা চাকরি করে বিয়ে শাদী করে যে যার মতো সেটেল। মাঝে মধ্যে কথা হয়, আমার আর অবন্তীর সম্পর্কটা গভীর হয়, ভালোবাসা দিনে দিনে বেড়েই যায়। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমি আব্বু আম্মুকে রেডি হতে বললাম, ওনারা সবাই রেডি। তারপর নিজেই গাড়ি ড্রাইভ করে ওনাদের ঘোরানোর জন্য নিয়ে গেলাম। আসলেই আমি ভাইয়ের কাছে যাচ্ছি। আমি গাড়ি নিয়ে সোজা ভাইয়ের কবরের পাশে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম, নেমে ভাইয়ের কবর জিয়ারত করলাম। অনা বলল, অনা আব্বু এখানে কি করো? আমি, এখানে তোমার বড় আব্বু আছে অনা, ওনাকে বলো না আমার সাথে ঘুরতে বেরোতে। আমি, আমি বলছি রাতের বেলা আমাদের বাসায় আসবে। আব্বু আম্মু আর অবন্তীর দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি এসেছে। হয়তো ভাইয়া থাকলে আমাদের ফ্যামিলিটা আরও সুন্দর হতো। আজকে সব আছে, টাকা আছে, সুখ আছে, ফ্যামিলি আছে, সম্মান আছে, কিন্তু নেই শুধু আমার কলিজার ভাইটা। যদি আমার জীবনের বিনিময়ে আবার ফিরে আসতো, তাহলে হাসতে হাসতে জীবনটাই দিয়ে দিতাম। নিজেকে সান্ত্বনা দিতাম, আমার ভাই, আমার কলিজা আবার ফিরে এসেছে আমাদের মাঝে। কবর থেকে হয়তো আমার ভাই বলছে, জুয়েল কাঁদিস না ভাই, আমাদের আবার দেখা হবে খুব শীঘ্রই, ইহকাল না হোক পরকাল দেখা হবে। তখন আমার আবার একসাথে কাঁধে কাঁধ মিলে ঘুরবো, কাটাবো অনেক সময় তোর কাছে, বসবো দুজনে একসাথে। ভালো থাকবি সব সময়, দেখে রাখিস আব্বু আম্মুকে, সুখে রাখবি আমার মামুনি অনাকে, সাথে তোর অবন্তীকে। ভাই ভাই সম্পর্কটা থাকবে চিরকাল অটুট হয়ে। সমাপ্ত। ভাবি যখন বউ, গল্পের শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।